নমস্কার। টুডে স্টোরি সেলেব আড্ডায় আজকে আমরা এই মুহূর্তে যে আড্ডাটায় বসেছি এবং সেই আড্ডাটা যে মানুষটির সঙ্গে সন্ধেবেলায় এবং জায়গাটা অবশ্যই আপনাদের মনের কাছাকাছি স্টিমিং বাগ যোধপুর পার্কে। সেখানে আমরা একটা সত্যি একটা নির্ভেজাল আড্ডা, যেখানে চাটা তো অবশ্যই বাঙালির সেরা পছন্দের রসনায় বোধহয় চাটা সবার আগে। তো সেখানে সেই আড্ডায় আমি আমার কাছের মানুষ এবং সবার প্রত্যেক বাঙালি যারা সিনেমা প্রেমী, যারা দীর্ঘদিন ধরে টলিউডের সমস্ত সিনেমার সঙ্গে যুক্ত এবং যুক্ত নয়, সবার কাছে যে মানুষটি ভীষণ প্রিয় এবং কাছের মানুষ, তিনি হলেন দেবলীনা দত্ত। আজকে আমরা যে আড্ডাটা দেব, সেই আড্ডাটার মধ্যে আমরা পাচ্ছি পারিবারিক একটা বন্ধন। সেই বন্ধনে আমরা পেয়ে গেছি অবশ্যই দেবলীনার মাকে। ম্যাম, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের টুডে স্টোরির এই আড্ডাতে। মামুনি, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই টুডে স্টোরি আড্ডা, এবং অবশ্যই এই স্ট্রিমিং মাগে, যোধপুর পার্কের স্ট্রিমিং মাগে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। আজকের এই আড্ডাতে আমরা ফিরে যাব দেবলীনা দত্তকে নতুনভাবে চিনব। দেবলীনা দত্তের অনেক কিছু কথা যেগুলো কিছুটা অজানা আপনাদের কাছে, সেটা আমরা তুলে ধরবো টুডে স্টোরি পর্দায়। দেবলীনা, তোমার জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত প্রচুর তুমি দেখেছো। এই আমি বলবো কত যে বছর তুমি যে কাটিয়ে দিয়েছো আমাদের ইন্ডাস্ট্রিতে, মোর দ্যান 25 years, 26 রানিং, আই এম নট রং, 25 years প্লাস। তো এই 25 বছরের ঘাত প্রতিঘাতে প্রচুর মানুষ তোমার আশেপাশে এসছে, তাদেরকে চিনেছো, তাদেরকে জেনেছো, এবং তাদের সমস্ত জীবনের প্রত্যেকটা পর্যায়ে তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে তোমার প্রচুর ফ্যানেদের সঙ্গে, প্রচুর স্ক্রিপ্টের সঙ্গে তুমি চলাফেরা করেছো। পরিশেষে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে 6 পর্যন্ত আমি যদি ধরি, দেবলীনার জীবনে প্রচুর প্রচুর শেড রয়েছে। যে শেডগুলো নিয়ে আমি যদি কথা বলতে যাই, একটা ইন্টারভিউ যথেষ্ট নয়। তো এই ইন্টারভিউর মধ্যে আমি শুধু রাখছি আমার মামুনিকে এবং অবশ্যই দেবলীনার কিছু কথাকে, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি। দেবলীনা, আবার সেই 26 বছরের যে জার্নিটা, সেই জার্নিটার মধ্যে যদি আমি টুইস্ট বলি, সেই জার্নিটার মধ্যে যদি পেইন বলি, সেই পেইনটাই আমি এখন জাস্ট তুলে ধরতে চাইছি। যে 26 বছরের এই জীবন, যেটা একদম প্যারালেলি নিজের জীবনের সঙ্গেই চলছে, তো পেইনটা যদি সামান্য, আমি দুঃখ দিয়ে শুরু করতে চাই না, কিন্তু মানুষের জীবনে দুঃখটাই কিন্তু জীবনে চলার পথকে আরো শক্ত করে। না, দুঃখ, পেইন, হার্ডল, পাথর পথে সব থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য সেটা দিয়ে তো শুরু করতেই হবে। কারণ আমাদের জীবনটাই তো শুরু সেটা দিয়ে, তাই না? যখন প্রথম হাঁটতে শেখা, যেটা একটা শিশুর প্রথম অ্যাচিভমেন্ট, প্রথমেই তো বারবার পড়ে যায়, তারপর সে নিজেই ফিগার আউট করে যে ঠিক কিভাবে দুটো হাত এরকম রেখে ব্যালেন্স করতে করতে হাঁটবে। তো পড়ে না গেলে ব্যালেন্স করা শেখা। এবারে যেটা আমার উপলব্ধি এই 26 বছরের ইন্ডাস্ট্রিতে এবং গোটা জীবনেই, যে খারাপ এক্সপিরিয়েন্স বলে কিচ্ছু নেই লাইফে। পেইন, দুঃখের এক্সপিরিয়েন্স বলে কিচ্ছু নেই। কারণ যখনই কোনো কষ্টদায়ক এক্সপিরিয়েন্স আসে, কঠিন এক্সপিরিয়েন্স আসে, আমি এই মুহূর্তে 26 বছরের ইন্ডাস্ট্রির জার্নিটা নিয়ে বলছি, প্রত্যেকটা আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখায় যে সেগুলোর দিকে আমাদেরকে দেখতে জানতে হবে। সেটা যদি একবার শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু বিশ্ব জয় করে ফেলা যায়। কিন্তু হার্ডেল না এলে, পেইন না এলে কিচ্ছু শেখা যাবে না। এবং সারা জীবন না, জানিস তো, একই জায়গায় দাঁড়িয়ে থাকে যাদের জীবনটা খুব ইজি, খুব স্মুথ। আমি দেখেছি কিছু হচ্ছে না, উন্নতি হচ্ছে না। এবারে উন্নতির জন্য পেইন, হার্ডেল এটা থাকতেই হবে। পেইন, হার্ডেল এটা থাকতেই হবে। এবং সঠিকভাবে যে পথটা মধ্যে দিয়ে দেবলীনা লাস্ট 26 বছরে ক্যারিয়ার জীবনটা যেটা চলছে, সেটার সাথে সাথে এখনো হার্ডেল আসে ক্যারিয়ারে। তো মামুনির কাছে যাব। দেবলীনা, পর্দার বাইরে তুমি সবচেয়ে বেশি দেবলীনাকে চেনো, এবং সেই মানুষটা যাকে তুমি মানুষ করেছো ছোটবেলা থেকে, ওর মেয়েবেলা,
ওর কলেজ, ওর এই গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ, সবেতেই তুমি দেখেছো ওকে একদম সামনে থেকে, ওর নার্ভটাকে তুমি সবসময় বুঝতে পারো। কিন্তু কিছু কিছু সময় তোমার মনে হয়নি যে দেবলীনা মধ্যে এমন কিছু আছে যেটা সত্যিকারের আমাকেও কোনো সময় ভীষণভাবে বিব্রত করেছে? আমিও কিছু কিছু সময় আমি ভীষণভাবে টেন্সড হয়ে গেছিলাম। কোনটা বলবো, টেন্সড হয়ে গেছি না না টেন্সড হয়ে গেছো? অবশ্যই। আমি যখন দেবলীনাকে জিজ্ঞেস করলাম একটা কঠিন পর্যায়ের কথা, তোমাকেও এই কঠিনটা থেকে আমি নিশ্চয়ই ওর ওর পড়াশোনা, ওর সমস্ত কিছু আমি পরে আসবো, শুধু এই পর্যায়টা নিয়ে একটু জানতে চাইছি তোমার। প্রথমে আমি একটা আমার নিজের সম্বন্ধে বলি। একদম। যে আমি টেনশনটা আমার জীবনের একটা অঙ্গ। আমি টেনশন না হলে টেনশন বলছি কেন হলো না। আচ্ছা। সো আমি এই জন্য বলছি টেনশন তো আমার একটু থেকে একটু হলেই হয়। প্যানিক করো তুমি? খুব খুব খুব। কাজে সেই হিসেবে তো মেয়েকে নিয়ে প্যানিক করো, কেননা মেয়েকে নিয়ে প্যানিক করার ক্ষেত্রে তুমি জানো মেয়ে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সহ্য করে একটা শক্ত এঁটেল মাটি হয়ে গেছে, তো তা সত্ত্বেও। হ্যাঁ, তা সত্ত্বেও প্যানিকটা আমার একটু আলাদা কারণে। আচ্ছা। কারণ যেহেতু ওকে বাইরে যেতে হয়, আমার প্যানিকটা অন্য ধরনের। ও ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, খেলো কিনা ঠিক মতো, ইত্যাদি, যেটা আপামর বাঙালি মায়েদের থাকে। হ্যাঁ, এইটা করি। আর বাকি যেটা তুমি বলতে চাইছো সে ব্যাপারটাতে আমি বরঞ্চ অনেক বিষয়ে দুর্বল। ও স্ট্রং, যেহেতু স্ট্রং সেহেতু আমি জানি সেরকম কিছু হলে সেটা ওর ব্যাপার, ও সামলে নেবে। সেই ধরনের কিছু কোনো সময় তোমার মনে হয়নি যে দেবলীনাকে একটুখানি বলা দরকার? হ্যাঁ, অনেক সময় অনেক ক্ষেত্রে মনে হয়েছে দেবলীনাটা এটা ঠিক করছে না, দেবলীনা এটা আমার আরো বলা দরকার। হ্যাঁ, সেটা তো অনেক সময় অনেক ক্ষেত্রেই মনে হয় যে বলি। হ্যাঁ, বলেছো কি না একদম টুডে স্টোরি পর্দায় বলো যে তুমি কি বলেছো যে আমি দেবলীনাকে এটা বলছি? দেবলীনা তো যথেষ্ট ম্যাচিওর্ড একজন পার্সন। দেবলীনা যখন পর্দায় যখন কোনো মঞ্চে থাকে, দেবলীনার কথা শুনবার জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে থাকে দেবলীনা কি বলবে। সেই দেবলীনার মা আমি যেটা বলবো সেটা দেবলীনা শুনবে। আচ্ছা, আমি বলি, আমার অনেক সময় মনে হচ্ছে দেবলীনাকে এই ব্যাপারটা নিয়ে কিছু বলি বা মারা করি বা কিছু করি, কিন্তু সেই সময় বলেওছি। বলার পর ও যে আনসার গুলো সাজিয়েছে তখন আমার নিজেকেই ফ্লপ লেগে যায়। মানে মনে হচ্ছে হ্যাঁ, ওগুলো তো ঠিক, আমি কেন, মানে তোমার যে বলাটা সেটা টিকলো না, তাই তো? না, শুধু আমি সেটা তাই না, আমি সত্যিকারে মানে আমি অনুভব করি যে হ্যাঁ তাই তো, আমি এরকম ভাবলাম কেন, ও তো ঠিকই বলছে, ওটাই ঠিক। আমার সবসময় ওটাই ঠিক মনে হয়েছে। শুধু একটা ব্যাপারে মাকে আমি আমারটাই ঠিকঠাক করাতে পারিনি, সেটা হচ্ছে আমার অ্যাডভেঞ্চার স্পোর্টস এর নেশা। ওইটা নিয়ে জিজ্ঞেস করলে এক্ষুনি বলবে না। রাইট, হ্যাঁ, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। ওই ব্যাপারটা যে আমি বেশি বলি, কোথাও গেলে আমার একটা দুশ্চিন্তা থাকে যে ও কি ধরনের অ্যাডভেঞ্চার এবার করতে চলেছে। মানে তুই চিন্তা কর, আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নেই কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস, এক্সিস্টই করে না কোনো। এবারে পাহাড়ে যাচ্ছি, ধর ওখানে এমন পাহাড়ে যাচ্ছি যেখান থেকে স্কাই ডাইভিং হয় না। এবারে মায়ের চিন্তা হচ্ছে ও এখানে তো তাহলে আমার মেয়ে কোনো অ্যাডভেঞ্চার পাবে না। তোমাকে যাওয়ার আগে মা বলছে তুমি পাহাড়ি রাস্তা দিয়ে হঠাৎ খাদের ধার দিয়ে গাড়ি চালাতে শুরু করবে না তো, অ্যাডভেঞ্চার করবে। কাল্পনিক ব্যাপারটা বুঝেছিস? মানে আমি এতই অ্যাডভেঞ্চার ভালোবাসি যে মা এইসব কল্পনা করে টেনশন করে না। ওর অ্যাডভেঞ্চার নিয়ে আমার অবশ্যই একটা সবসময় প্যানিক থাকে সবসময়। যেহেতু করি, আমি সত্যি করি, আমি অ্যাডমিট করছি আমি করি। আর দ্বিতীয়ত আমার প্যানিকটা থাকার জন্য ওইগুলো সবটা আমাকে খুলে বলে না। আচ্ছা, পরে বলি, সেটা বলো। পরে বলে, পরে এসে বলে। তুমি যেহেতু একটু ভয় পাও বলে। আমি একটু সবেতে মানে এই ধরনের ব্যাপারে খুব ভীতু। আগে বললে করতে পারবো না, করে নিয়ে তারপর ভিডিওটা এনে মাকে দেখাই যে দেখো করেছি। তখন আবার মা ভিডিও দেখে বলেন যে তোর এই আনন্দটা দেখে আমি আর তোকে বারণ করতে পারছি না, এটাও মা বলেন সবসময়। তো অচেনা অজানা কথাগুলো যখন আপনারা মামের মাধ্যমে জানছেন, শুনছেন, এটা কি মনে হচ্ছে না যে আপনার মা
সঙ্গে আপনার কথা হচ্ছে এবং আপনার মনের কথাগুলো মা অনেকাংশে জানে এবং সেই জানা কথাগুলোই আবার আপনি শুনছেন দেবলীনার মায়ের কাছ থেকে। তো এরকম ভাবেই বোধহয় সম্পর্কগুলো আরো মা মেয়ের মধ্যে শক্ত হয় এবং আজীবন থাকে, এবং সেই সম্পর্কগুলোতেই একটা সুন্দর মোড়কে আমরা মা মেয়ের সম্পর্ক হিসেবে দেখি। আজকে এই মুহূর্তে আমরা আছি দেবলীনা দত্তর সঙ্গে এবং আমরা আড্ডা দিচ্ছি স্টিমিং মাগে যতুর পার্কে, এবং চায়ের সঙ্গে তা তো রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের সুন্দরী অভিনেত্রী এবং সুন্দর মনের মানুষ দেবলীনা দত্ত। মামুনি, তোমাকে আরেকটা কথা যেটা মেনলি জিজ্ঞেস করা, সেটা হচ্ছে দেবলীনা মানসিকভাবে প্রথম থেকে, মানে যখন থেকে ও সিরিয়ালে জয়েন করে, বা প্রথম জীবনে তো সিরিয়াল দিয়ে ওর জীবনযাত্রা শুরু, সেখানে যখন জয়েন করে, তো সেই সময়ে দেবলীনা দত্ত এবং আজকে 2024-এ এসে দেবলীনা দত্ত কতটা কি নিজে ওকে পরিবর্তিত হতে দেখেছো? সব থেকে সহজ ভাষায় বলি যে ও আমার মেয়ে, কিন্তু এখনো আমার মা। আচ্ছা, অসাধারণ। এটা একটা পরিবর্তন। তাছাড়া তো অনেক পরিবর্তন রয়েছে, যে অনেক কিছু আমি ওর কাছে শিখি, আর সেটা হয়তো আজকালকার ছেলে মেয়েদের কাছ থেকে শেখা যায়, মানে আমি এগ্রি করছি যে শেখা যায়। ওয়াও, আজকে ডিজিটাল এজে এসে এই যে মায়েরা মা হিসেবে যে এগ্রি করছে যে দেবলীনা দত্ত এই প্রজন্মের প্রতিনিধি, তার কাছ থেকে তার মা অনেক কিছু শিখতে পেরেছে, এটাও কিন্তু সত্যিকার একটা খুব ভালো লেসন সবার জন্য। এইটা আমাকে বলতেই হবে আমার মায়ের ব্যাপারে। আমি ছোটবেলা থেকেই দেখছি যে মা আগামীর প্রতি ভীষণই ওপেন। মা গোড়া নন, আমি ছোটবেলা থেকেই দেখছি। মায়ের স্টুডেন্টস দ্বারা পরিবেষ্টিত থাকেন তো সবসময়, সেখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এখনো মা ক্লাস করান অনলাইন, সেখানে ছোট্ট 6 বছর থেকে 60 অব্দি সবাই রয়েছেন। মা জেনেক্স এর ব্যাপারে ভীষণ ওপেন। একদম ছোটবেলা থেকেও আমার যাবতীয় কথাবার্তা, সেটা প্রেম সংক্রান্তই হোক, যা হোক, সব মায়ের সাথেই আলোচনা হতো, এবং মা সব বিষয়ই আমার সাথে আক্ষরিক অর্থে, মানে মুখে বলার জন্য না, আক্ষরিক অর্থেই বন্ধুর মতোই আলোচনা করেছেন। বিকজ শি ইজ ওপেন, মা অ্যাকসেপ্ট করতে পারেন, তাই জন্য মা যুগের সাথে তাল মিলিয়ে নিতে পারেন। একদম। দেবলীনা, এখনো পর্যন্ত 26 বছরে এত চরিত্রে তুমি অভিনয় করেছো আমাদের টলিউডে, সেখানে সিরিয়াল, সিনেমা তো তোর এতগুলো, এই যে এতগুলো চরিত্র, এই চরিত্রগুলো যখন তুমি মুখোমুখি হও স্ক্রিপ্ট নিয়ে, সব চরিত্রই তোমার কাছে মানসকন্যা এবং প্রত্যেকটা চরিত্রই তোমার কাছে স্পেশাল। তবুও বলবো যে চরিত্রটা তোমাকে, তোমার ব্যক্তিগত জীবনকে সবচেয়ে বেশি আঘাত করেছে, এবং তুমি নিজে ওই চরিত্রটা যখন প্লে করছিলে, তোমার চোখ দিয়ে কোনো কারণে হয়তো বা জলে এসে গেছিল, এরকম কোনো ঘটনা মনে পড়ে? হ্যাঁ, এরকম আছে। সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের শুরুর দিকে এক আকাশের নিচে আমার মাইলস্টোন, সেটা সবাই জানে। একদম। এক আকাশের নিচেরও আগে সাতকাহন, সমরেশ মজুমদারের সাতকাহনে দীপা চরিত্রটি যখন আমি করতাম, দীপা এখনো বেঁচে আছেন। দীপার চরিত্র, দীপার যে জার্নি, দীপার যে ওঠাপড়া, সেই সময়গুলো যখন আমি প্রকাশ করার চেষ্টা করতাম ক্যামেরার সামনে, আমার মনে আছে আমি প্রত্যেকবার ইমোশনাল হয়ে পড়তাম, এবং তার জন্য কিছু একটা বিশেষ নিশ্চয়ই দীপার চরিত্রের অভিনয়ের ক্ষেত্রে ঘটেছে, যে কারণে রবি ওঝা আমাকে প্রথমবার সাতকাহন দেখেই নন্দিনী করার জন্য ডেকেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে আমি সাতকাহনে তোমার সিন দেখেছি, দেখে তোমাকে ডাকছি।